আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মানহা কমার্স একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা 2019-এর চট্টগ্রাম বোর্ডের একটা প্রশ্ন সলিউশন করব। তো সবাই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে বলছে কর্ণফুলী কোম্পানির মূলধন ফেরত কাল নির্ণয় করো। গড় আয়ের হারের বা এআরআর ভিত্তিতে কর্ণফুলী বিনিয়োগ সিদ্ধান্তটি মূল্যায়ন করো। তোমরা প্রশ্নটি আর চট্টগ্রাম বোর্ডে দেখে নিবা অথবা এখানে স্ক্রিনশট দিয়ে তুলে নিবা। কর্ণফুলী কোম্পানি প্রশ্নের উদ্দীপকটা আমরা পড়ি, একটু লক্ষ্য করি খুব ভালোভাবে। কর্ণফুলী কোম্পানির নগদ আন্তঃপ্রবাহ যথাক্রমে 44,000 টাকা, 45,000 টাকা এবং 65,000 টাকা। কর্পোরেট করের হার 40%, ভগ্নাংশের মূল্য 5,000 টাকা এবং প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ 50,000 টাকা। উল্লেখ্য যে সুযোগ ব্যয়ের হার 18%। এখানে জানতে চাইছে যে কর্ণফুলী কোম্পানির মূলধন ফেরতকাল অর্থাৎ পেব্যাক পিরিয়ড কত, আর গণামরে জানতে চাইছে গড় আয়ের হারের বা এআর এর ভিত্তিতে কর্ণফুলী কোম্পানির বিনিয়োগ সিদ্ধান্তের মূল্যায়ন করার জন্য। তো আমরা প্রশ্নটি সলিউশন করব। এখানে আমরা দেখে নেব যে এখানে কর্ণফুলী মূলধন ফেরতকাল দুইটা সূত্র আছে, এটা কোন সূত্রটা হতে পারে। তো আমরা বলছিলাম এর আগের একটা প্রশ্ন, এর আগে একটা ক্লাসে তোমাদের এই চ্যাপ্টারের অর্থাৎ অষ্টম অধ্যায়ের ফিনান্স ব্যাংকিং এবং বিমা যে অষ্টম অধ্যায়, এখানে আমি একটা প্রথম ক্লাসে খুব চেষ্টা করছি তোমাদের যে বেসিক ফর্মুলাগুলা, বেসিক থেকে ফর্মুলাগুলা, এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো বোঝানো। তো এখানে দেখে আসবা যদি কোনো কনফিউশন থাকে। তো আমি বলছিলাম এখানে দেখো যে যদি নগদ আন্তঃপ্রবাহের হার সমান না হয়, অসমান হয় তাহলে একটা সূত্র, আর সমান হলে আরেকটা সূত্র। তো এখানে যেহেতু অসমান, তো আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব। এর আগে আমরা আমাদের দেখে নিতে হবে এখানে কর উল্লেখ আছে, করটা বাদ দিতে হবে, প্রথমত অবচয় বাদ দিতে হবে, কর বাদ দিতে হবে, তারপর এখানে বের করতে হবে যেটা বের করার পরে আবার অবচয় যোগ করে এটা তোমার এই সিএফ এটি নির্ণয় করে তারপর তোমাদের পেব্যাক পিরিয়ড বের করতে হবে। তো আমরা প্রথমত দেখে নেই যে অবচয়টাকে কিভাবে বের করতে হয়। অবচয়টা বের করতে হবে, এখানে যেহেতু কোনো কিছু উল্লেখ নাই আমরা সরলরৈখিক পদ্ধতি অবচয়টা বের করব। তো অবচয়ের সূত্র সবাই অবগত আছো, আমরা অবচয়টা বের করে নেই। অবচয়, অবচয়ের সূত্রটা সবাই যেহেতু জানো, আমি আর নতুন করে লিখতেছি না। এখানে প্রারম্ভিক বিনিয়োগ মাইনাস ভগ্নাংশের মূল্য, আচ্ছা ছোট করে দিয়ে দেই, প্রারম্ভিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য, আর নিচে হবে আয়ুষ্কাল, আয়ুষ্কাল বা মেয়াদকাল। আয়ুষ্কাল, তো এখানে প্রারম্ভিক বিনিয়োগ আমরা লক্ষ্য করছি, এখানে প্রারম্ভিক বিনিয়োগ হচ্ছে 50,000 টাকা, আমরা 50,000 টাকা ওটাই মাইনাস ভগ্নাংশের মূল্য 5,000 টাকা, আর আয়ুষ্কাল হচ্ছে যেহেতু 3 বছর 3, তো 45,000 ভাগ 3, তো 3 দিয়ে 3 15 45, মেবি 15,000 টাকা। তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে নিবা। 15,000 টাকা আমরা পেয়ে গেলাম অবচয় 15,000 টাকা। তো আমাদের যেহেতু কর পরবর্তী নগদ প্রবাহ বের করতে হবে, অর্থাৎ দেওয়া আছে এখানে কর যেহেতু উল্লেখ আছে, তোমাকে অবশ্যই কর বাদ দিতে হবে, আর কর বাদ দিতে হলে প্রথমত অবচয় বাদ দিতে হবে। তো আমরা একটা টেবিল তৈরি করে নেই, প্রয়োজনীয় সারণী তৈরি করে নেই। তো টেবিলটা একটু লক্ষ্য করো। কয় বছর? 3 বছর। তো
কলাম এন্ড র কয়টা হবে আমি বলতেছি। কলাম যেহেতু 3 বছর, র হবে 4টা, টোটাল 5টা, 6টা র হবে। আমরা প্রথম রটা একটু বড় করে দিই। আচ্ছা, এখানে বছর, তারপর CFBT 2, 3, 4, 5, 6, 7, 8। আমরা এদিকে আরো 4টা করে নিই যেহেতু 3 বছর। এখন শুধু উপরে হেডলাইনটা প্রয়োজনীয় সারণী তৈরি করা হলো, এই কথাটা লিখে নিবা। প্রয়োজনীয় সারণী তৈরি করা হলো, প্রয়োজনীয় সারণী তৈরি করা হলো। তো আমরা একটু লক্ষ্য করি, ক্যালকুলেশনটা আমরা করব, আগে বসাই দিই। প্রথমত 1 নাম্বার বছর, দ্বিতীয়ত এটা নগদ আন্তঃপ্রবাহ যেটা বলছে তারা, নগদ আন্তঃপ্রবাহ CFBT, নগদ প্রবাহ দিয়ে দাও CFBT, তার মানে এটা CFBT, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। এরপরে 3 নম্বরে অবচয়, 3 নম্বরে অবচয়। 4 নম্বরে আমরা বের করব নগদ প্রবাহ থেকে অবচয় বাদ দিলে 2 থেকে 3 মাইনাস 4 ইকুয়াল 2 থেকে 3 মাইনাস 2 থেকে 3 মাইনাস কর পূর্ব মুনাফা। এটা হচ্ছে কর পূর্ব মুনাফা বা CFEABT, কর পূর্ব মুনাফা, ইবিটি সহজে বলতে পারো, ইবিটি। আচ্ছা, কর পূর্ব মুনাফা, আর এখানে আমরা কর বাদ দেব। কর 5 নাম্বার, কর কত পার্সেন্ট? 18%। কর 18% না, কর হচ্ছে 40%। কর 40%, কর 40%, 5 নাম্বার। তো আমরা করটা বাদ দেওয়ার পরে যেটা পাবো 6 নাম্বার। 6 নাম্বারটা ক্যালকুলেশন হবে 40%। 6 নাম্বারটা ক্যালকুলেশন হবে 4 থেকে 5 বাদ দিয়ে, 4 থেকে 5 বাদ দিয়ে, 4 মাইনাস 5, 6। এরপর 7 হবে, তো ইএটি, ইবিটি যেটা পাবো, ইএটি বা কর পরবর্তী মুনাফা, কর পরবর্তী মুনাফা। একটু দেখে নিবা ভালোভাবে, কর পরবর্তী
পরবর্তী মুনাফা, বা ইংরেজিতে বলে EAT, আর্নিং আফটার ট্যাক্স। এরপর যেটা পাবো 7 নাম্বার। 7 নাম্বারটা পেতে হলে তোমাকে ইএটির সাথে অবচয়টা যোগ করতে হবে। তার মানে 3 যোগ 6, 6 যোগ 3, এটার নাম হচ্ছে CFAT অথবা নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ অথবা কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ। কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ। কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ ইংরেজিতে বলে CFAT। এটা দিয়ে আমরা এই CFAT-টা আমাদের দরকার হবে পেব্যাক পিরিয়ড বের করার ক্ষেত্রে। আর আরেকটা বের করতে হবে 8 নাম্বার গিয়ে বের করতে হবে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, বাংলা বলে ক্রমযোজিত নগদ প্রবাহ দিয়ে দাও। ইংরেজিতে CCFAT, কিউমুলেটিভ CFAT অর্থাৎ কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এখানে কয় বছর? 1, 2, 3। আচ্ছা, প্রথম বছর হচ্ছে 44,000 টাকা, আমরা 44,000 টাকা বসাই। দ্বিতীয় বছর হচ্ছে 45, আর তৃতীয় বছর 65। 45 আর তৃতীয় বছর 65। আচ্ছা, অবচয়টা আমরা বের করছিলাম 15,000 টাকা, প্রত্যেকটা সমান হবে, প্রত্যেক বছর 15,000। তো 44 থেকে 15 বাদ দিলে আমরা একটু ক্যালকুলেশন করে নেই। 44 মাইনাস 15, 29,000 টাকা। 29,000। আর 45 থেকে 15 বাদ দিলে মেবি 30,000। 65 থেকে 15 বাদ দিলে 40,000, 50,000। 65 থেকে 15 বাদ দিলে 50,000। আচ্ছা, কর আমরা এই প্রত্যেকটার উপর কর 40% চাপাবো, অর্থাৎ ইবিটির ওপর। তো কর 40% চাওয়া কিভাবে আমরা ক্যালকুলেশন করে নেই। 29,000 কত? 40%। এখানে তো পার্সেন্টেজ ক্যালকুলেটর নেই, তো আমি এইভাবে ভাগ করে নেই। 29,000, যেহেতু ক্যালকুলেটরে পার্সেন্টেজ, সাইন্টিফিক ক্যালকুলেটরে পার্সেন্টেজ না থাকলে তোমরা কি করবা, 0.40 দিয়া গুণ করে নিবা, তাহলে 11,600, তাহলে সরাসরি পেয়ে যাবে। অর্থাৎ এটা 0.40 দিয়া ভাগ করলে পার্সেন্টেজ সরাসরি চাপানো যায়। 11,000 কত? 600। ঠিক একইভাবে আমরা দেখে যাব। এরপরে কত আছে? 30,000। 30,000 ইন্টু 0.60 কত হয়েছে? 12,000। 12,000 আর 50-এর 40%, 50 ইন্টু 40% দেখ, 50 ইন্টু 0.60, 20,000। 20,000।
এরপর আমরা সূত্রতে একটু লক্ষ্য করবো, যেটা আমরা তৈরি করছি। 6 নাম্বার পেতে হলে 4 থেকে 5 বাদ দিতে হবে। তো 4 29,000 থেকে 11,600 বাদ দাও, মানে করটা বাদ দিতে হবে। 29,000 ইন্টু মাইনাস হচ্ছে 11,600। এই ক্যালকুলেটর কাজ করতেছে না কেন? 29,000 মাইনাস 11,600, 17,400। 17,400 আর 17,400, 30 থেকে 12 বাদ দাও। 30 মাইনাস 12, 18,000। 18,000, 30 থেকে 12 বাদ দিলে 18,000, আর 50 থেকে 20 বাদ দিলে 30,000। তো নিশ্চয়ই এই পর্যন্ত বুঝতে পারছো। এরপরে কর পরবর্তী নগদ আন্তঃপ্রব। কর পরবর্তী নগদ আন্তঃপ্রব পেতে হলে তোমাকে 6+3 অর্থাৎ অবশ্যই আবার যোগ করে দিতে হবে, কেননা অবশ্যই একটা অনগদ মানে খরচ, এটা আবার অস্পর্শনীয় খরচ, তাই আমাদের আবার যোগ করে সিএফএটি, যদি প্রকৃতপক্ষে সিএফএটি বের করতে হয় অবশ্যইটা যোগ করতে হবে। আর অবশ্যইটা এখানে বাদ দেওয়ার অর্থ হলো আমাদের ট্যাক্সটা বাদ দিতে হবে। খরচ যেটা হোক অনগদ আর নগদ, তোমার খরচ বাদ দিয়ে কিন্তু আমাদের ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়, অর্থাৎ কর বাদ দিতে হয়, যার কারণে আমরা এখানে ট্যাক্সটা বাদ দিছি। অবশ্যইটা প্রথমত বাদ দিছি এবং এরপরে এর উপর ট্যাক্স পার্সেন্টেজ চাপাইছি, চাপাইয়া আমরা যা হয়েছে আমরা বসাইছি ইএটি। আর এই ইএটিটা তোমাদের লাগবে যদি এআরআর বের করতে হয়। এআরআর বের করার ক্ষেত্রে এটা লাগবে ইএটি, কর পরবর্তী মুনাফা। এখন যেহেতু আমাদের আরেকটা আছে, তোমাদের দুইটা প্রশ্ন এখানে, গড় আয়ের হার নির্ণয় করতে হবে। তাহলে গড় আয়ের হার নির্ণয় করতে হলে, গড় আয়ের হার বলতেছি মূলধন ফেরতকাল, তখন তোমাকে সিএফএটি এবং সিসিসিএফএটি বের করতে হবে। তো আমরা যেহেতু এই ইএটির সাথে আমরা অবশ্যইটা যোগ করব, তাহলে 6+3, 6 নাম্বার 17,400 আর 15,000। 17,400 প্লাস 15,000, 32,400, 32,400। এরপর দেখো 15,000 যোগ 18,000, 15 যোগ 18, এদিকে 33,000, 33,000। এরপরে 15,000 যোগ 20,000, 20,000 বলতেছি, 15,000 যোগ 30,000, তার মানে 45,000, 45,000। আর আমাদের শেষ বছর ভগ্নাবশেষ মূল্য থাকলে সেটা শেষ বছর নিতে হবে, অর্থাৎ তৃতীয় বছর। তৃতীয় বছর যেহেতু আলাদা করে দেখাইতেছি, তৃতীয় বছর ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য সিএফএটি বের করার ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্যটা তৃতীয় বছর, যদি ভগ্নাবশেষ মূল্য থাকে অঙ্কতে, নতুবা দরকার নেই। সিএফএটি ভগ্নাবশেষ মূল্য 5,000। এখন চলো যাই আমরা সিসিসিএফএটি বের করি। তো সিসিসিএফএটি তোমরা সহজে বের করতে পারবা, যেমন প্রথমটা 32,400, তাই থাকবে 32,400। 32,400 এর সাথে 33,000 যোগ করো, 32,400, 32,400 প্লাস 33,000, 65,400, 65,400 এর যোগ যোগ দিবা 45,000, 45,000 কি আসছে? যোগ করতে ক্যালকুলেটর
একটু সমস্যা করতেছি, তোমরা একটু নিজেরা ক্যালকুলেশন করে নিবা। প্লাস 45,000, 1,10,400, 1,10,400 প্লাস হচ্ছে 5,000 ভগ্নাংশের মূল্য, যেটা 1,15,400, 1,15,400, এটা 400। এই হলো আমাদের টেবিলের কাজটা শেষ। এখন আমাদের প্রথমত কি বলছে, কর্ণফুলী কোম্পানির মূলধন ফেরতকাল নির্ণয় করো। কর্ণফুলী কোম্পানির মূলধন ফেরতকাল নির্ণয় করতে হবে। তো আমি উপরে একটা মুছতে হবে। আশা করি তোমরা এই মধ্যে প্রশ্নটা বুঝে নিছো বা প্রশ্ন উঠিয়ে নিছো। এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে যে ইএটি যোগ করে নিতে হবে। ইএটি যোগ করার ক্ষেত্রে 17,400 প্লাস হয়েছে গিয়া 18,000 প্লাস হয়েছে গিয়া 30,000, 65,400 এই মোট ইএটি কর পরবর্তী মুনাফা 65,400। আচ্ছা, তো ইএটি বের করার সূত্র এখন আমাদের প্রথমত প্রশ্ন কি বলছিল, কর্ণফুলী কোম্পানির মূলধন ফেরত কাল, তার পেব্যাক পিরিয়ড, মূলধন ফেরত কাল, গ নাম্বার আনসার। এটা গ নাম্বার তো এখানেই লিখলাম। মূলধন ফেরত কাল, পেব্যাক পিরিয়ড, পেব্যাক পিরিয়ড সমান এ প্লাস, সূত্রটা অবশ্যই দেখে নিবা, এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি। আমি প্রথম ক্লাসে আলোচনা করেছি সূত্রগুলা, একটু প্রথম ক্লাসটা দেখে নিবা সবাই। তাই এখানে লক্ষ্য করো সবাই, আমাদের সিএফএটি, আমাদের প্রাথমিক বিনিয়োগ ছিল 50,000। তো 50,000 কত বছর? প্রথম বছর দেখো 32,400 চলে আসতেছে, দ্বিতীয় বছর কিন্তু 65,400। তো বেশি হলে চলবে না, কাছাকাছি অথবা কম। এটা তো 32,000 কোন লাইনে আছে? 32,000 আছে প্রথম বছর। প্রথম বছর তো এই এর মান হচ্ছে অ্যাপ্রক্সিমেট, অ্যাপ্রক্সিমেট মানে প্রায়, যেটা অ্যাপ্রক্সিমেট সিসিএফএটি যে বছর, এই বছরটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ইয়ার। তার মানে প্রথম বছর এর মান এখানে আমরা লিখতে পারি, এখানে এ হচ্ছে মূলধন ফেরত করার প্রথম বছর কাছাকাছি কোনটা, সরি আমার একটা ফোন আসছিল, তো আমি একটু লক্ষ্য করে এখানে এ সমান কাছাকাছি সেটা। আর এনসিও তো প্রাথমিক বিনিয়োগ, যেটা বলছিলাম নেট ক্যাট আউটলে, এনসিওর মান হচ্ছে 50,000। আর সি যেটা, যে বছরে কিউমুলেটিভ ইয়ে আছে, তো কিউমুলেটিভ সিএফএটি যেটা, এটা হচ্ছে ওই বছরে 32,400, 32,400, সি হচ্ছে 32,400। আর ডি হচ্ছে যে বছরে অ্যাপ্রক্সিমেট ইয়ার আছে, ওই বছরের পরবর্তী বছরের সিএফএটি, তো পরবর্তী বছরের সিএফএটি 33,000, এটা হচ্ছে ডি, 33,000। ওকে, এখন মান বসাবো। এক, এনসিওর মান 50,000, আর সির মান হচ্ছে
32,400, 32,400, আর দিন হচ্ছে 33,000। 33,000 এ প্লাস একসাথে ক্যালকুলেশন করে নিই, এখানে আর এত লম্ব করার দরকার নেই। 50,000 মাইনাস হয়ে যাবে 32,400 ভাগ হয়েছে গিয়ে 33,000। কত আসলো? 0.4999, দশমিক হলো না তো, 50,000 মাইনাস 32,400, 17,400, 17,433, 17,400, 17,400, 17,600। ক্যালকুলেটর সমস্যা নেই। 17,600 ভাগ 33,000, 17,600 ভাগ 33,000। তুমি 5,333। তো আমরা 2 কোণ নেই দশমিকের পরে। 2 কোণ নিলে আমরা তৃতীয় কোণ 5 বা 5 এর বেশি তাহলে 1 যোগ করে নিব। তো 2 কোণ নেই, যেহেতু তৃতীয় কোণ নেই, 5,3,3 দশমিক 5,3 নেই, 0.53, অর্থাৎ 1.53 বছর, অর্থাৎ 5 বছর। এটা হচ্ছে আনসার। তো মেয়াদকাল বা মূলধন ফেরতকাল এই সময়ের মধ্যেই 50,000 টাকা চলে আসবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছিল গড় আয়ের হার নির্ণয় করে ARR। আমরা এই ARR যেহেতু এই টেবিলের মধ্যে সবকিছু চেষ্টা করছি এর মধ্যে নিয়ে আসার জন্য, তো এখানে আছে আমরা ইএটি থেকে বা কর পরবর্তী মুনাফা থেকে আমরা এটা নির্ণয় করব। তো আমরা আবার মুছে নিই এটা। নিশ্চয়ই তোমরা ARR বা এভারেজ রেট অফ রিটার্ন, যা গড় মুনাফার হার, গ নাম্বার ARR সমান কর পরবর্তী গড় মুনাফা, আর ভাগ হয়েছে কি গড় বিনিয়োগ ইন্টু 100। তো এখানে আমরা লিখি, ক্যালকুলেশনটা আলাদা করে নিবা। কর পরবর্তী গড় মুনাফা কিভাবে বের করতে হবে? কর পরবর্তী গড় মুনাফা সমান হচ্ছে যে কয় বছর, এই যে 3 বছর 65,400 ইএটি মানে কর পরবর্তী মুনাফা মোট। এটা সূত্র তোমরা জানো, আমি নতুন করে আর লিখতেছি না। 65,400, 65,400 ভাগ হয়েছে কি করে 3 বছর, সমান 65,400 ভাগ 3 ভাগ 3। তো 65,400 ভাগ 3 21,800, 21,800। আর গড় বিনিয়োগ সূত্র জানো তোমরা, এটাও আমি নতুন করে লিখতেছি না। গড় বিনিয়োগ শর্ট করে লেগে গড় বিনিয়োগ
বিনিয়োগ অর্থাৎ প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাংশের মূল্য ভাগ 2। তো প্রাথমিক বিনিয়োগ কত আছিল 50,000 প্লাস ভগ্নাংশের মূল্য 5,000 আর ভাগ 2, তো 55,000। 55,000 ভাগ 2 সমান 55,000 ভাগ 2 27,500। 27,500 তোমরা আলাদা করে নিবে এইভাবে। কর পরবর্তী মুনাফা, তো মান বসাইতে কর পরবর্তী মুনাফা হচ্ছে 21,800। 21,800 21,800 আর 27,500 গড় বিনিয়োগ 27,500 ইন্টু 100। যেহেতু গড় মুনাফার তাইলে ইন্টু 100 দিতে হবে, গুণ দিতে হবে 100। তো তোমার 21,800 21,800 ভাগ হয়েছে গিয়া কত 27,500 27,500 ইন্টু 100 কত পার্সেন্ট 79.27%। 79.27%। 79.27%। তো এখানে মূল্যায়ন করার কথা বলছে, তো মূল্যায়ন করার কথা বলছে সুযোগ ব্যয় বলছে 18%। তার মানে অবশ্যই তোমার গড় মুনাফার হার 79,19.27%। অবশ্যই এখানে বিনিয়োগ করা উচিত, মূল্যায়নটা হবে এই। তো মূল্যায়নটা আমি শর্ট করে লিখে দিই, একটু লক্ষ্য করো। সিদ্ধান্ত, যৌক্তিকতা, আমি মনে করি, প্রশ্ন চলে যাও। গড় আয়ের হার এআর এর ভিত্তিতে কর্ণফুলী কোম্পানির বিনিয়োগ সিদ্ধান্ত। আমি মনে করি এআর এর ভিত্তিতে আর এর ভিত্তিতে কি কোম্পানি এটা কর্ণফুলী কোম্পানি, কর্ণফুলী কোম্পানি বিনিয়োগ সিদ্ধান্ত যৌক্তিক, কেননা কোম্পানি সুযোগ ব্যয়ের চেয়ে আর বেশি। ওকে, এই পর্যন্ত দিয়ে দিলে হবে। তো ধন্যবাদ সবাইকে, আর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে আর সুন্দরভাবে পরীক্ষাটা দিবা।